নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আগের দিন কি পাঠ করেছিলাম ঠিক তারপর থেকে পাঠ করছি। এখানে একটি দৃষ্টান্তের উল্লেখ করিব। আমার বিডন স্ট্রিটের বাসায় বাহিরের ঘরে শ্রী সুধীরচন্দ্র সরখেল মহাশয়ের সহিত কোনো একটি বিষয় লইয়া ঠাকুরের প্রায় 1 ঘণ্টার উপর বাদানুবাদ চলিয়াছিল। আমি নিকটেই বসিয়াছিলাম। গোড়ার দিকে সুধীরবাবু বেশ ধীরে সুস্থেই কথাটা ঠাকুরের নিকট পাড়িয়াছিলেন, কিন্তু ঠাকুরের কথাবার্তার ধরনে তিনি ক্রমেই উত্তেজিত হইতে লাগিলেন এবং কিছুক্ষণ পরেই তাহার গলার স্বর সপ্তমে চড়িয়া গেল। পঞ্চমীর নিচে আর নামিতেই চাহিল না। ঠাকুরও বেশ জোরের সহিতেই তর্ক চালাইতেছিলেন এবং সুধীরবাবুর একটা কথাও তিনি মানিয়া লইতে চাইতেছিলেন না। কিন্তু আশ্চর্য হইয়া দেখিলাম যে ঠাকুরের মধ্যে কোনো প্রকারের কোনো চাঞ্চল্য বা উত্তেজনার লেশমাত্রও নাই। তিনি তাহার সেই স্বাভাবিক একটানা সুরেই কথা বলিয়া যাইতেছেন। গালিবর্ষণ হইতেছে, অথচ কোনো চিত্ত বিক্ষোভই নাই। যিনি ইহা সচক্ষে প্রত্যক্ষ করেন নাই, তাহাকে সহজে বুঝানো যাইবে না। কত বিভিন্ন লোকেই না কত বিভিন্ন কথা লইয়া ঠাকুরের কাছে আসিতে দেখিলাম। কেহ আসিলেন কন্যা শুভ বিবাহের খবর লইয়া, কেহ বা কন্যা বৈধব্যের সংবাদ লইয়া আসিলেন, কেহ আসিলেন নতুন চাকরিতে বহাল হইয়া, কেহ বা পদচ্যুত হইয়া আসিলেন, কেহ আসিলেন কোনো নিকট আত্মীয়ের মরণাপন্ন অসুখের সংবাদ লইয়া, কেহ বা সরকারি খেতাব পাইয়া আহ্লাদে ডগমগ হইয়া ঠাকুরকে সেই খবর নিবেদন করিতে আসিলেন। সর্বদাই দেখিয়াছি যে ঠাকুর এই বিভিন্ন সংবাদগুলি ঠিক একইভাবেই যেন গ্রহণ করিয়াছেন। কোনো ইতর বিশ্বাস কখনো দেখি নাই। কোনো ঘনিষ্ঠ অন্তরঙ্গের মৃত্যু সংবাদ শুনলে কি কেহ যে সম্পূর্ণ অবিচলিত থাকিতে পারেন, ইহা আমরা ধারণাও করিতে পারি না। অন্তত একটু আত্রু আহা উহু অথবা কবে মারা গেলেন, কী হয়েছিল, এই জাতীয় কিছু না কিছু বলিতেই হয়। ঠাকুরের নিকটে বসিয়া তাহার নিতান্ত অনুগত কতিপয় ব্যক্তির মৃত্যু সংবাদ পাইতে আমি তাহাকে দেখিয়াছি, কিন্তু ঠাকুর যেমন ছিলেন ঠিক তেমনই রহিয়াছেন। এই মর্মান্তিক মৃত্যু সংবাদগুলি তাহাকে স্পর্শ করিতে পারে নাই। আমার মনে হইয়াছে অমুকে মারা গিয়াছে আর ইলিশ মাছ আসিয়াছিল। এইরূপ দুইটি কথাও যেন ঠাকুরের ঠাকুরের দৃষ্টিতে পার্থক্য শূন্য। আমার এক কন্যার মৃত্যুর কয়েকদিন পরেই ঠাকুর আমার বিডন স্ট্রিটের বাসায় আসিয়াছিলেন। সান্ত্বনার ছলে আমাকে বলিয়াছিলেন, কেহ তো মরে না, ঘুরিয়া ফিরিয়া আবার আসে, এ তো দেখতেই পাওয়া যায়। সুতরাং মৃত্যুকে যে তিনি আমাদের দৃষ্টিতে না দেখিয়া সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিতে দেখিতেন, তাহা নিঃসন্দেহে বলা যাইতেই পারে। বহুদিন যাবৎ ঠাকুরের নানাবিধ আচরণ অত্যন্ত নিবিষ্ট মনে লক্ষ্য করিয়া এই ধারণা আমার বদ্ধমূল হইয়াছে যে প্রকৃতির কাজ প্রকৃতি করিয়া যাইত, ঠাকুর সর্বদা আত্মস্থ হইয়াই থাকিতেন। কথাটা ভবিষ্যতে আবার উঠিবে এবং আমি ভরসা করি যে ঠাকুরের কয়েকটা অদ্ভুত আচরণের আলোচনা প্রসঙ্গে ইহাকে আরও স্ফুট করিতে সক্ষম হইব। যাহাই হোক, আর একটি সামান্য ব্যাপারের উল্লেখ করিলেই আপাতত আমার বক্তব্য শেষ হইয়া যায়। ঠাকুর তখন আমার বিডন স্ট্রিটের বাসায় ছিলেন। সকালবেলা বাহিরের ঘরে ঠাকুরের নিকট বসিয়া আছি, এমন সময় হঠাৎ মনে হইল যে কলেজে যাইতে হইবে, সুতরাং সময়টা একবার দেখা দরকার। আমার নির্দেশাক্রমে আমার ভৃত্য দামু ভিতর হইতে আমার হাত ঘড়িটি আমাকে আনিয়া দিল। দেখিলাম যে ঘড়িটি বন্ধ হইয়া গিয়াছে। আগের দিন দম দিতে ভুল হইয়া গিয়াছিল। আমি দামুকে সময়টা নিচের দোকানে হইতে দেখিয়া আসিতে বলিতেই ঠাকুর বলিলেন যে 9:18 হইয়াছে। আমি ঠাকুরের কথাটা তেমন গ্রাহ্য না করিয়া দামুকে নিচে পাঠাইয়া দিলাম। সে আসিয়া বলিল যে 9:20 হইয়াছে। ঠাকুর এমনভাবে আমার দিকে তাকাইলেন যে আমি একটু লজ্জিতই হইলাম।
ব্যাপারটা পরীক্ষা করিয়া দেখিবার জন্য আরও কয়েকবার ঠাকুরের নিকট সময়টা জানিয়া লইয়া ঘড়ি খুলিয়া দেখিয়াছি যে প্রতিবারই ঠাকুর নির্ভুল সময়টি বলিয়া দিয়াছেন। পরে আমার এমন একটা অভ্যেস দাঁড়াইয়া গিয়াছিল যে ঠাকুর আমার বাসায় উপস্থিত থাকাকালীন ঘড়ি মিলাইবার প্রয়োজন হইলে তাহাকে জিজ্ঞাসা করিয়াই ঘড়ি মিলাইতাম। তাহাতে কোনো অসুবিধায় পড়িতে হয় নাই। 2-1 মিনিটের গরমিল যে কখনো হয় নাই এমন নহে, কিন্তু অনুসন্ধানে বুঝিয়াছি সেই জন্য আমার ঘড়িই দায়ী, ঠাকুর দায়ী নহে। আমি ভরসা করি যে 4th অধ্যায়ের শীর্ষাংশ এবং 5ম অধ্যায়ের আমি যাহা বলিয়াছি তাহা হইতেই পাঠক পাঠিকারা ঠাকুরের সম্বন্ধে একটা মোটামুটি ধারণা লইতে পারেন। তো বন্ধুরা, এরপরে আমি আগামী দিন 6ষ্ঠ অধ্যায়ের প্রথম ভাগ পাঠ করব। তাহলে আজকে পাঠকে এখানে আপাতত বিরাম দিচ্ছি। আর আপনারা দয়া করে আমার ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দেবেন আপনাদের নিজ গুণে। আর আমার ঠাকুরের সম্বন্ধে আরও যেন অনেকে জানতে পারে তার জন্য চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।